নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। এবং আবার বলে দিই যে মতামত এখন সন্ধ্যেবেলায় 6:30, 7টা, 7:30 নাগাদ আপলোড করা হচ্ছে। সকালবেলায় প্রতিদিন 8টার সময় সোম থেকে শনি আপনারা আমাদের পলিটিক্স অনুষ্ঠান দেখতে পাবেন। এই সবকটা অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো, আর একটা বেল বাটন আছে, সেটাতে প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যে আমাদের অনুষ্ঠান আমরা আপলোড করেছি। দেখতে থাকুন বাংলা বাজার। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক নির্বাচন কমিশন, ঘাপলাবাজি আর বিহারের নির্বাচন। নির্বাচন কমিশন কি কোনো কালে নিরপেক্ষ ছিল? তা কি শাসক দলের নির্দেশেই চলেনি? এমনকি টিএন সেশন তার আত্মজীবনীতে লিখেছেন, ফান্ডিং থেকে অফিস সমস্ত ব্যবস্থাটাই সরকারের সাহায্য ছাড়া 1 ইঞ্চি মুভ করবে না। ভোটার এপিক কার্ড নিয়ে প্রাথমিক রায় পক্ষে আনতে আমাকে সরকারের সঙ্গে কথা বলতে হয়েছে। থ্যাংক গড সরকারের মাথায় বসে থাকা মানুষটি আমার প্রস্তাবে রাজি হয়েছিলেন। মানে সরকার না চাইলে এপিক কার্ডই হতো না, এটাই সত্যি। কাজেই নির্বাচন কমিশনকে চিরটা কাল দিল্লির মসনদের ওপরে নির্ভর করতে হয়েছে। শাসক দল সেই কারণেই সুবিধে পেয়েছে বরাবর, যে থেকেছে ক্ষমতায়। তাহলে এই নির্বাচন কমিশনের সঙ্গে আগের নির্বাচন কমিশনের তফাৎটা কোথায়? এই নির্বাচন কমিশন চাকরের মতো নির্দেশ পালনই করছে না, দে আর পার্টনার্স ইন ক্রাইম। তারা ষড়যন্ত্রের অংশীদার। কোন ষড়যন্ত্র? কিরকম ষড়যন্ত্র? কি ধরনের ষড়যন্ত্রে নির্বাচন কমিশন সরাসরি যুক্ত থাকতে পারে? এক, ষড়যন্ত্র কিছু নির্দিষ্ট অঞ্চলে ভোটার তালিকা থেকে কিছু নাম বাদ দেবার। তারা মূলত চিহ্নিত বিরোধী দলের ভোটার বা সংখ্যালঘু ভোটার হতে পারে। 2, ষড়যন্ত্র যে কনস্টিটিউয়েন্সিতে কম ভোটের ব্যবধানে হারা বা জেতার সম্ভাবনা, সেই জায়গাগুলোতে চিহ্নিত করে কিছু ভুয়ো ভোটারের ব্যবস্থা করা। 3, ষড়যন্ত্র ভোটের দিন কিছু গাড়িকে ছাড় দেওয়া, যারা ভুয়ো ভোটার নিয়ে যাওয়া আসা করবে, অবজারভার ইত্যাদি স্টিকার দিয়ে দেওয়া। 4, ষড়যন্ত্র শাসক দলের চিহ্নিত এলাকা যেখানে বিরোধী দলের ভোটার রয়েছে, সেই জায়গার বুথগুলোকে এমনভাবে ছড়িয়ে দেওয়া যাতে অধিকাংশ ভোটার নিজের বুথ খুঁজেই না পায়। 5, ষড়যন্ত্র কিছু লোডেড ইভিএম এনে আসল ইভিএমকে সরিয়ে দেওয়া। 6, নির্বাচনী বিধি ভঙ্গের দায় বিরোধীদের ওপর চাপানো আর দিল্লির প্রভুদের বেলায় চুপ করে থাকা। যেমন নির্বাচন ঘোষণার পরেও 10,000 টাকা ঢুকেছে বিহারের মহিলাদের অ্যাকাউন্টে, সেগুলো নাকি রাজ্য সরকারের অনগোয়িং স্কিমের অংশ, কাজেই তা দেওয়া যেতেই পারে। হ্যাঁ, এটা নির্বাচন কমিশনের দাবি। 7, দিল্লির প্রভুদের হিসেব অনুযায়ী তাদের প্রচার ইত্যাদি সুবিধের জন্য 4, 5, 6, 7, 8 বা 2 দফা বা 1 দফায় নির্বাচন করানো। এক বিরাট সময় জুড়ে রাজ্যের সমস্ত অর্থনৈতিক কাজ বন্ধ রেখে সরকার বিরোধী ভোটের প্রচার করবে। যাদের বেশি টাকা আছে তারা এই লড়াইয়ে এগিয়ে থাকবে। খুব সাধারণভাবে এগুলোই হলো ওই পার্টনার ইন ক্রাইম, অপরাধের অংশীদার নির্বাচন কমিশনের সেই কাজের তালিকা, যা শেষমেশ ওনাদের দিল্লির প্রভুদেরই সাহায্য করবে। আচ্ছা, তালিকাটা মাথায় রাখুন। আমরা এই নিয়ে একটা ডিটেল আলোচনায় আসছি এরপরে। আমরা বরং আরো কিছু অভিযোগ যা সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেগুলোর দিকে একটু নজর দিয়ে নিই। প্রথম যে সমাজ মাধ্যমে যে থিওরিটা ঘুরে বেড়াচ্ছে তা হলো মোট ভোটারের সংখ্যা, মোট ভোট যা পড়েছে তা নিয়ে। নির্বাচন কমিশন যেদিন ভোটের তারিখ ঘোষণা হলো 6ই অক্টোবর, সেদিন চিফ ইলেকশন কমিশনার সাংবাদিক সম্মেলনে বলেছিলেন লগভগ 7 করোড় 42 লাখ ভোটার হ্যায়। হ্যাঁ, উনি সেদিন প্রায় বা লগভগ কথাটা জুড়েছিলেন। কেন? কারণ তখনও সংযোজনের কাজ চলছে, তখনও যারা চাইছেন নতুন ভোটার তাদের কাজ চলছে, ভোটার দেওয়ার কাজ চলছে, এবং সেটা চলেছে 10 তারিখ পর্যন্ত। আর যে দ্বিতীয় দফার 17 তারিখ পর্যন্ত সেটা চলেছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই চলেছে।
এবার যেদিন ভোট হচ্ছে তার আগের দিন নির্বাচন কমিশনের তরফ থেকে, পিআইবির তরফ থেকে জানানো হয়েছিল মোট ভোটারের একেবারে সঠিক সংখ্যা হলো 7,45,26,858 ভোট। এবং ভোট শেষে জানানো হলো এই দুটো দফায় এই মোট ভোটের 66.91% ভোটার ভোট দিয়েছেন। এই তথ্যগুলো পাবলিক ডোমেনে রাখা আছে। 7,45,00,000 মানুষ ভোট দিয়েছেন এমন তথ্য ঘুরে বেড়াচ্ছে। বলা হচ্ছে যে তাহলে মোট ভোটারের সংখ্যা 12 কোটি হতে পারে, মানে 2 কোটির বেশি মানুষ ভোট দিয়েছেন। এগুলো যারা বলছেন তারা এক, তথ্য যাচাই করেননি; 2, সাধারণ অঙ্ক কষার মতন বুদ্ধি তাদের নেই; 3, তারা নির্বাচন কমিশনকে এক বুদ্ধিমান, পড়াশুনো জানা, অনুগত ভৃত্যকে আন্ডার এস্টিমেট করছেন। না, জ্ঞানেশ কুমার এত কাঁচা খেলোয়াড় নন যে হিসেবে 2 কোটি ভোট বেশি পড়ার দায় নেবেন। অন্য আর একটা হিসেবও ঘুরে বেড়াচ্ছে, সেটাও অদ্ভুত। তাদের বক্তব্য, বিজেপি 20.6% ভোট পেয়ে কেন 90টা আসন পেয়ে গেল, আর আরজেডি কেন 22টা ভোট পেয়ে 22% ভোট পেয়ে মাত্র 25টা আসন পেল? কেন চিরাগ পাসওয়ানের দল মাত্র 4.6% ভোট পেয়ে 19টা আসন পেল, আর সিপিআইএমএল লিবারেশন কেন 3.2% ভোট পেয়ে মাত্র 2টো আসন পেল? যারা এই প্রশ্ন করছেন সম্ভবত তারা এর আগে নির্বাচন, ভোট, শতাংশ ইত্যাদি নিয়ে কোনো আলোচনাতেই থাকেননি। আসুন একটু সেই শতাংশের হিসেবটা বুঝে নেওয়া যাক। যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের পরে কত শতাংশ ভোট পেয়েছেন তার একটা হিসেব দেওয়া হয়, যার মানে হলো সেই দল মোট পোল্ড ভোট, মানে যত ভোট পড়েছে, মোট যত ভোট পড়েছে তার কত শতাংশ পেলেন। খুব সোজা এই হিসেব, কেসি দাসের পাটিগণিতে শতাংশ বার করার অঙ্ক। কিন্তু এর পরে দুটো জটিল অঙ্ক আছে। মোট ভোট, ধরুন 100টা মোট ভোট, 10টা ভোট পেয়েছে, তার মানে আপনি 10% ভোট পেয়েছেন। এটা সোজা ব্যাপার। এরপর দুটো জটিল অঙ্ক আছে। এক, সেই দল যত আসনে দাঁড়িয়েছিল সেই অনুপাতে তাদের ভোট শতাংশ। মানে আমি যদি 13টা আসনে দাঁড়িয়ে থাকি, 13টা আসনে মোট যদি আমি 70টা ভোট পাই, তাহলে সেইটা গোটাটার জায়গায় কত, মানে সেই 13টা আসনে ধরুন 100টা ভোট আছে, আমি 13টা আসনে 14টা ভোট পেয়েছি, তাহলে এবারে কিন্তু আমার ভোট 14%। মানে এইটা বুঝতে হবে। আর যদি গোটাটা যদি 500টা ভোট থাকে, আমি 14টা ভোট পেয়েছি, তাহলে কত হলো? খুব খুব কম, মানে 2% কাছাকাছি কিছু একটা ভোট হবে। মানে সেই যে কটা আসনে দাঁড়িয়েছিলেন, সেই কটা আসনের মোট ভোটারের কত শতাংশ ভোট তিনি পেয়েছেন। উদাহরণ দিচ্ছি, দেখুন, বিজেপি 101টা আসনে দাঁড়িয়েছিল, ভোট শতাংশ 20.6। কিন্তু যদি এই 101টা আসনের প্রেক্ষিতে দেখা হয় তাহলে কি হবে? তাহলে বিজেপির ভোট শতাংশ কিন্তু 48.5। মাথায় রাখুন, এমনিতে মোট ভোটের 20.6%, কিন্তু সেটা তো 243খানা আসন। বিজেপি তো 243-এ লড়েনি, লড়েছে তো 101টা আসনে। তাহলে বিজেপির ভোট শতাংশ হচ্ছে গিয়ে, যদি 101টা আসনে ধরা হয়, তাহলে 48.5%। আরজেডি 22% ভোট পেয়ে 25টা আসনে জিতেছে। কিন্তু যদি আরজেডির লড়া 143টা আসনের হিসেব ধরা হয়, তাহলে আরজেডির ভোট শতাংশ কিন্তু 38.9%, মানে অনেক কম, 48 আর 38.9। এলজেপি চিরাগ পাসওয়ানের দল 4.6% ভোট পেয়ে 19টা আসনে জিতেছে, 4.6% মাত্র, কিন্তু 19টা আসনে জিতেছে। কিন্তু ওই দলের 29টা আসনের প্রেক্ষিতে যদি ভোট দেখা হয়, তাহলে সেটা 43% ভোট হবে, 43.4। অন্যদিকে লিবারেশন 3.2% ভোটে লড়েছে 20টা আসনে, সেই হিসেবে তার ভোট 35.6 যদি 20টা আসনের প্রেক্ষিতে দেখা হয়। এমনিতে পেয়েছে 3.2, কিন্তু 20টা আসনের প্রেক্ষিতে তার ভোট 35.6। বোঝা গেল? আর একটা হিসেব চোখ খুলে দেবে। জনসুরাজ বলেছিল 243টা আসনে লড়বে, শেষ পর্যন্ত গোটা 10টা আসনে লড়তে পারেনি। যারা দাঁড়িয়েছিল, যাদের দাঁড় করানো হয়েছিল, তারা সরে গেছে। ওদের ভোট মোট 3.4%। এবার 233টা আসনে মোট ভোট কত দাঁড়িয়েছে? 3.5%, মানে কাছাকাছি থেকেছে। যে যত, ধরুন একটা দল যদি 243টা আসনেই দাঁড়িয়ে থাকে, তাহলে তার মোট ভোট এবং তার আসনের প্রেক্ষিতে ভোট একই হবে। কিন্তু মাথায় রাখুন, আরজেডি 143টা আসনে লড়েছে আসনে,
বিজেপি কিন্তু 101টা আসনে লড়েছে, জেডিইউ কিন্তু 101টা আসনে লড়েছে, তাই তাদের মোট শতাংশ কম হলেও যদি আসনের প্রেক্ষিতে দেখা যায় তাহলে তাদের ভোট অনেকটা। আসনে লড়লে ভোট শতাংশ একই থাকবে, সব আসনে লড়লে। কম আসনে লড়লে আসন সংখ্যা অনুযায়ী ভোট শতাংশ বাড়বে। অঙ্কটা এখনো মাথায় না ঢুকলে পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের অঙ্ক স্যারের সাহায্য নিন। 2, আরো জটিল ব্যাপার হলো ভোট ট্রান্সফার। এটা ভাবার কোনো কারণ নেই যে ওই 43.4% ভোট সবটাই চিরাগ পাসওয়ানের, না, ভাবার কোনো কারণ নেই। তার সঙ্গে বিজেপির ভোট আছে, আছে জেডিইউর ভোট, অন্য ছোট দলের শরিক ভোট আছে। গত 2020-তে নির্বাচনে চিরাগ পাসওয়ান প্রায় 100টার মতো আসনে লড়ে 5.5% ভোট পেয়েছিলেন। এবার সেই ভোট গেছে এনডিএর অন্য শরিকদের বাক্সে, আবার তাদের ভোট এসেছে চিরাগের বাক্সে। এটাই ভোট ট্রান্সফার, যা বেশ কঠিন এক সমীকরণ। দুটো দল হাত ধরলেই তার ভোট ট্রান্সফার হবে তার কোনো মানে নেই। এই রাজ্যে বাংলায় কংগ্রেস সিপিএম অনেকবার হাত ধরে লড়েছে, কিন্তু খতিয়ে দেখলে বোঝা যাবে বহু জায়গাতেই কংগ্রেসের ভোট কিন্তু সিপিএম এ ট্রান্সফার হয় না, হয়নি। অতএব ভোট ট্রান্সফারের ফলেই কম আসনে দাঁড়িয়ে আপাতত কম ভোট শতাংশ পেলেও সেই আসনের প্রেক্ষিতে ভোট শতাংশ বাড়ে, ফলে অনেক বেশি আসন জেতে। অঙ্ক ছেড়ে আবার চলুন ফেলে আসা নির্বাচন কমিশনের হিসেবের দিকে। তার মানে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ভোটে শাসক দলকে অনেক অনেক সাহায্য করতেই পারে বলেই তো সাত তাড়াতাড়ি আইন বদলে চিফ নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতিটাই বদলে দিলেন আমাদের মোদিজি। সুপ্রিম কোর্টের রায়ে তবুও আপাতত একটা নিরপেক্ষতা থাকতো, যেখানে চিফ ইলেকশন কমিশনারকে বেছে নিতেন একটা কমিটি, যে কমিটিতে থাকতেন চিফ জাস্টিস, প্রধানমন্ত্রী আর বিরোধী দলনেতা। আইন বদলে সেই চিফ জাস্টিসের বদলে একজন ক্যাবিনেট মন্ত্রী, প্রধানমন্ত্রী আর বিরোধী দলনেতা, মানে কমিটির কোনো মানেই নেই। হ্যাঁ, এই ব্যবস্থা তো করাই হয়েছে যাতে এক চাকর বাকরকে ওই পদে বসানো যায়। এই যে জ্ঞানেশ কুমার, দিল্লিতে একে সঙ্গী জ্ঞানেশ বলা হয়, ইনি আরএসএস এর সঙ্গে যুক্ত, কাজেই যা করা তাই করছেন। কিন্তু হ্যাঁ, এখানেও কিন্তু আছে, যা যা উনি করছেন বা করতে পারেন তার বেশিরভাগটাই কিন্তু আটকানো যায়। কিভাবে, আসুন সেই আলোচনাটা করে ফেলা যাক। প্রথম নম্বর ষড়যন্ত্র কি বলেছিলাম, একটা নির্দিষ্ট অঞ্চলে ভোটার তালিকা থেকে কিছু নাম বাদ দেবার, তারা মূলত চিহ্নিত বিরোধী দলের ভোটার বা সংখ্যালঘু মানুষজনকে বাদ দেবেন। যে এলাকাতে বিরোধীদের সংগঠন থাকবে, কর্মী থাকবে, সেখানে এভাবে বাদ দেওয়া সম্ভব? এই বাংলাতে পারবে এভাবে ভোটার তালিকা থেকে বাদ নাম ছাঁটতে? অসম্ভব। অর্থাৎ এটা আটকাতে হলে সংগঠন দরকার। 2, ষড়যন্ত্র যে কনস্টিটিউয়েন্সিতে কম ভোটের ব্যবধানে হারা বা জেতার সম্ভাবনা, সেই জায়গাগুলোতে চিহ্নিত করে কিছু ভুয়ো ভোটারের ব্যবস্থা করা। আবার সেই সংগঠনের কথা আসবে, সংগঠন থাকলে, কর্মী থাকলে ভুয়ো ভোটার ঢোকানো সম্ভব নয়, ভুয়ো ভোটারের ভোট দেওয়াটাও সম্ভব নয়। এই বাংলাতে যদি 4টে ভুয়ো ভোটার থাকে তাহলে জানবেন তা তৃণমূলের। 60% বিএলও যাদের সমর্থক বা কর্মী, প্রায় 100% বিএলএ যারা দিতে পেরেছে, যা এখানে বিজেপি বা বাকি বিরোধীদের নেই। তাদেরকে অন্য কনস্টিটিউয়েন্সি থেকে বিএলএ আনার বন্দোবস্ত করছে। ভোট কোথা থেকে পাবেন? আর ভুয়ো ভোটার কোথা থেকে পাবেন? কাজেই এটাও হবে না। 3 নম্বর কি, ভোটের দিনে কিছু গাড়িকে ছাড় দেওয়া, যারা ভুয়ো ভোটার নিয়ে যাওয়া আশা করবে। আবার বলছি, সংগঠন থাকলে সম্ভব নয়, আর সরকার থাকলে তো কোনোভাবেই সম্ভব নয়। এই কাজ বিহারে অনায়াসে করেছে বিজেপি, সেখানে তাদের সংগঠনও আছে, সরকারও আছে। বাংলায় করতে গেলে ঠ্যাং ভেঙে যাবে। 4 নম্বর, শাসক দলের চিহ্নিত এলাকা যেখানে বিরোধী দলের ভোটার রয়েছে, সেই জায়গার বুথগুলোকে এমনভাবে ছড়িয়ে দেওয়া যাতে অধিকাংশ ভোটার নিজের বুথ খুঁজেই না পায়। আমাদের বাংলাতে প্রত্যেক ভোটার জানেন তার ভোট কোন বুথে, কোন স্কুলের কত নম্বর ঘরে। যারা জানেন না তারা তার আগের দিন থেকে, মানে ভোটের 5 দিন আগে থেকে এতগুলো স্লিপ পান, এতজন ঘরে আসেন যে তারা জানতে বাধ্য হয়ে যান। আচ্ছা, তাও যদি না জানেন, যখন ভোট দিতে বেরোবেন, গ্রাম থেকে বেরোলেই, শহরের যেখানে থাকেন সেখান থেকে বেরোলেই ক্যাম্প আছে, সেখানে গেলেই সঙ্গে সঙ্গে বলে দেবে আপনার এই বুথে এই নম্বরে। কাজে বাংলাতে এটা সম্ভব নয়, কারণ আবার সেই সংগঠন। 5 নম্বর ষড়যন্ত্র, কিছু লোডেড ইভিএম এনে আসল ইভিএমকে সরিয়ে দেওয়া। তার মানে সেই বুথের পোলিং এজেন্ট নেই, কেটে পড়েছে, বা পয়সা খেয়েছে, বা গাঁজা খায়। প্রত্যেক পোলিং এজেন্টকে সেই বুথের ইভিএম এর ইউনিক নাম্বার, ভোটের সংখ্যা সব দিয়ে ফর্ম 17C দেওয়া হয়, যা আবার কাউন্টিং এজেন্টের কাছেই থাকে। মানে দুটোকে মিলিয়ে সেখানে ইভিএম খোলা হবে, না মিললে খোলাই হবে না। কাজে সংগঠন আর কর্মীরা সতর্ক থাকলে ওটাও করা সম্ভব নয়, কোনো ইভিএম বদলানো সম্ভব নয়।
নম্বর, নির্বাচনী বিধিভঙ্গের দায় বিরোধীদের ওপর চাপানো আর দিল্লির প্রভুদের বেলায় চুপ করে থাকা। যেমন নির্বাচন ঘোষণার পরেও 10,000 টাকা ঢুকেছে বিহারের মহিলাদের অ্যাকাউন্টে, সেগুলো নাকি রাজ্য সরকারের অনগোয়িং স্কিমের অংশ, কাজেই তা যেতেই পারে, এটা নির্বাচন কমিশন বলেছেন। এক্ষেত্রে বিরোধী দলের বিষয়গুলোকে প্রচারে আনা ছাড়া আর কিছু করার নেই। আর যেখানে সরকারে আছে এক্স্যাক্টলি এটাই করা উচিত, যা ওরা বিহারে করেছে তাই বাংলায় করা উচিত। ভোট ঘোষণা করার আগের দিনে ওই পুরো টাকাটা ঘোষণা করা, এবং যখন ভোট চলছে টাকাগুলো ব্যাংকে ঢুকছে, এই ব্যবস্থাটা করা উচিত। কারণ ওই টিট ফর ট্যাট না হলে এই নির্বাচন কমিশন শিখবে না। 7 নম্বর, দিল্লির প্রভুদের হিসেব অনুযায়ী তাদের প্রচার ইত্যাদি সুবিধের জন্য 4, 5, 6, 7, 8 দফায় নির্বাচন করানো এক বিরাট সময় জুড়ে রাজ্যের সমস্ত অর্থনৈতিক কাজগুলোকে বন্ধ রেখে সরকার বিরোধী ভোটের প্রচার করবে। যাদের বেশি টাকা আছে তারা এই লড়াই এগিয়ে থাকবে। এক্ষেত্রেও এই বিরোধী দলের কিচ্ছু করার নেই। কিন্তু খেয়াল করে দেখুন, ওই ইভিএম, নির্বাচন কমিশন ইত্যাদি যদি প্রতিটা নির্বাচনে হারিয়ে দেয়, তাহলে বাংলা, তেলেঙ্গানা, কর্ণাটক, পাঞ্জাব, ঝাড়খণ্ড, বিজেপি হারলো কেন? সব জায়গাতেই সেটিং। কেরালাতে পারে না কেন? সেটিং। যদি আপনি মনে করেন যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার নয়, ইভিএম বদলে রায় বদলে দেওয়া হচ্ছে, সমস্তটাই কম্প্রোমাইজড, তাহলে নির্বাচনে নামছেন কেন? নামার কি কারণ আছে? যদি মনে হয়, অনেকে বলেন ইভিএমে ভোট হলে ইভিএম যে তাকে হ্যাক করা যায়, বাইরে থেকেই নাকি তার পাল্টে দেওয়া যায়। একটা ইভিএমে সম্ভব। একটা ইভিএম রেখে আমিও করিয়ে দেখিয়ে দিতে পারি যে এখানে একটা কানেক্টিভিটি নিয়ে সেখানে ইভিএমের মধ্যে কিছু চেঞ্জ করে দেবার। কিন্তু এই হাজার হাজার লাখ ইভিএম, তাকে পাল্টানো, তাকে ম্যানুভার করা, তাকে হ্যাক করা অসম্ভব ব্যাপার। তবুও যদি ভাবেন যে নির্বাচন হ্যাক করেই নির্বাচন হচ্ছে, তবুও যদি ভাবেন নির্বাচন বদলেই নির্বাচন হচ্ছে, তবুও যদি ভাবেন নির্বাচন কমিশন সমস্ত ভোটার লিস্টটাকে 9-6 করে দিয়ে নির্বাচন করছে, এটাই যদি বিরোধী দলের বক্তব্য হয়, তাহলে নির্বাচনে নামছেন কেন? রোজ রোজ একবার করে ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে লাভটা কি হচ্ছে? বলুন যে নামবো না, ভোট বয়কট করুন, বলুন মানুষের কাছে ঘাপলা হচ্ছে, না থামালে আমরাও বয়কট করছি। ভোটে দাঁড়াবেন, প্রচার করবেন, জিতে শপথ নেবার আগাম ঘোষণা করবেন, আর হেরে গেলেই নির্বাচন কমিশন আর ইভিএম, এটা মানুষ নেবে না। রাহুল গান্ধী বলতে শুরু করেছেন, আগে থেকেই জানতাম যে নির্বাচন প্রক্রিয়াতে গলদ আছে, ভোট চুরি হচ্ছে। তাহলে ভোটে নামলেন কেন? তাকিয়ে দেখুন তেজস্বীর দিকে, তিনি কিন্তু এই কথা বলেননি। বলেছেন হার জিত আছে, হেরেছি, পরের বার জেতার চেষ্টা করব, বিহারের মানুষের সেবা করব, সাফ কথা। আসল গলদগুলো খুঁজে বার করুন। দুধার থেকে এই প্রচারটা হচ্ছে। এক হচ্ছে যে রাজনৈতিক দল ডাহা হেরেছে, চেষ্টা করেনি, সংগঠন বাড়ায়নি, তারা হারলে এই ধরনের কথাগুলো বলছেন। এবং কিছু রাজনৈতিক পণ্ডিত যারা ভোটে রেজাল্ট আসার আগে একেবারে নিদান হেঁকে দিয়েছেন, এটা জিতবে, এটাই জিতবে, এটাই জিতবে, তারা যেই দেখছেন তাদেরটা মিলল না, অমনি তারা এই ষড়যন্ত্রের তত্ত্বগুলোকে এনে হাজির করছেন, মানুষের সামনে রাখছেন। এক যদি ষড়যন্ত্র হয়ে থাকে, এটাই যদি স্থির সিদ্ধান্ত হয়, তাহলে ভোটে দাঁড়ানোর কোনো কারণ নেই। আর যদি ষড়যন্ত্র না হয়ে থাকে, ষড়যন্ত্রগুলোকে সংগঠন দিয়ে রুখে দেওয়া যায়, আটকে দেওয়া যায়, তাহলে সেটাই কাজটা করা উচিত। ষড়যন্ত্রের কাজটা করা উচিত, এই সংগঠনের কাজটা করা উচিত। এই খালি ষড়যন্ত্রে কনস্পিরেসি থিওরি দিয়ে কোনো কাজ হবে না। সংগঠনের লুজ পয়েন্টগুলোকে, সংগঠনকে শক্তিশালী করুন, সংগঠনের লুজ পয়েন্টগুলোকে আটকান। 365x24 যে বিজেপি দলের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে লড়তে হবে, সেই লড়াইয়ের জন্য দম দরকার। 23 দিন রাস্তায় থাকলেন তারপরে ভ্যানিশ, ওরকম রাজনীতি করে আরএসএস বিজেপির মোকাবেলা সম্ভব নয়। নির্বাচন কমিশন সেখানেই শাসক দলকে সুবিধে করে দিতে পারে যেখানে বিরোধীরা দুর্বল। এই বাংলাতে আসুক না ওই প্যাঁচ পয়জার কষতে, একটা মার নিচে পড়বে না। তাই নাকি কান্না না কেঁদে সংগঠন বাড়ান, ওটাই দাওয়াই। ভাবুন, ভাবতে থাকুন। আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে নিশ্চয়ই আমাদেরকে জানাতে পারেন। ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।